দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি টিভি নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আমরা এই অনুষ্ঠানে রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা আজকে সেরকমই কিছু টপিক নিয়ে আলোচনা করব, তবে আলোচনা যাবার পূর্বে আমাদের স্টুডিওতে দুজন অতিথি আছেন, তাদের সাথে পরিচিত হয়ে নিব। আমাদের সাথে আছেন আমার বাম দিক থেকে অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আমার ডানে আছেন জনাব সালেউদ্দিন সিফাত, সহ মুখপাত্র জাতীয় নাগরিক কমিটি। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপা, গতকালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি লন্ডন গেছেন এবং আমরা জানি যে আজকে ওনার চিকিৎসা লন্ডন ক্লিনিকে শুরু হয়েছে। এই যে 7.5 বছর পরে এক মা এবং ছেলের একটা আবেগঘন একটা মিলন আমরা দেখলাম, এটা একটা বিশেষ অনেক মর্যাদাপূর্ণ একটি বিষয় পুরো দেশ এবং জনগণের জন্য, এবং আই এম শিওর যে এটা আপনাদের দলের জন্য একটা অনেক পজিটিভ একটা আশার ব্যাপার। এবং এই যে এত বছর ধরে উনি চেষ্টা করছেন, 2020 থেকে একেবারে উনি চেষ্টা করছিলেন যে দেশ ত্যাগ করে উনি যাবেন উন্নত চিকিৎসার জন্য, উনি কিন্তু আইনি বাধার মার প্যাচে উনি যেতে পারেননি। এই যে এখন উনি পারলেন, এখন কে আপনারা আশা করছেন কিনা যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনিও দেশে আসতে পারবেন এবং ওনারা কি একসাথে দুজন মা ছেলে একসাথে আসতে পারবেন কিনা, এটার বিষয়ে আপনার কাছ থেকে জানবো। এবং এই মুহূর্তে দলের নেতাকর্মীদের অনুভূতি বা আশা আকাঙ্ক্ষা কেমন, সেই বিষয়ে একটু বলবেন আমাদের। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে দলীয় আইনের মারপ্যাচের কারণে বেগম খালেদা জিয়া চিকিৎসা যেতে পারেনি তা না, সরকারের এক গোয়ার্তুমি এবং আইনের যে ব্যত্যয়, যে আইনের ধারাবাহিকতা, আইনের যে স্পিড, সেই স্পিডটাকে ওভারটেক করে নিজের হাতে ক্ষমতা নিয়ে এসে নিজের রাষ্ট্রীয় ক্ষমতায় তার নির্বাহী আদেশে ওনার জামিনটা সরকার দেয়। কিন্তু এইটা তো 7 বছর 10 বছর যাবজ্জীবন সাজা পর্যন্ত আমরা হাইকোর্টে নর্মালি জামিন করি 1.5-2 বছর পরই, 5 মাস 6 মাস পরও আমরা জামিন করি। আর এই 7 বছর কি 10 বছরের জেল আমরা 1 মাসের হাজতি অবস্থায়, হাজত যদি 1 মাস কাটা হয়, আমরা কিন্তু জামিন করে ফেলতেছি হরহামেশাই। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু আওয়ামী লীগের প্রতিপক্ষ এবং একটা বিরোধী সংগঠনের প্রধান, স্বাভাবিক কারণেই এইটাকে উনি নিজস্ব ব্যাড ইন্টেনশন দিয়ে শেখ হাসিনা হয়তো দেখেছেন, দেখে এইটাকে হাইকোর্ট বলেন সুপ্রিম কোর্ট বলেন সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। যখন 20 সালে করোনা শুরু হলো, তখন ওই মহামারীতে কোনো দুর্ঘটনা ঘটে কিনা, সেই দুর্ঘটনা ঘটে গেলে সেই খেতাবে তাকে আবার কি পরিস্থিতির উদ্ভব হয়, এইখান থেকে পরিত্রাণ পাওয়ার একটা অভিপ্রায় নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে উনি জামিন দিয়েছিলেন। এই নির্বাহী আদেশে জামিন দিয়েছে এই জন্য আইন মন্ত্রণালয় বলেন সুপ্রিম কোর্ট বলেন সবই তার অনুগত, আর হাত দেয়নি কেউ। বেগম খালেদা জিয়ার এত প্রয়োজন ছিল বিদেশ যাওয়ার, এবং দীর্ঘদিন জেলখানায় থাকার পর তাকে স্লো পয়জনিং করে তার লিভার এবং যে শারীরিক অসুস্থতার যে তৈরিটা করলো, এটার জন্য তৎকালীন বিগত স্বৈরাচার সরকারই কিন্তু মূলত দায়ী। তো তখন থেকে দেশবাসীর এবং সাধারণ মানুষের প্রত্যেকের প্রত্যাশা ছিল, অনেকে বিএনপি করে না কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, আপসের নেতৃত্ব। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর স্বৈরাচার এরশাদ সাহেব যখন দল গঠন করলো, দেশ দখল করলো, তখন বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব দিয়েছে, অনেক প্রাজ্ঞ পণ্ডিত এবং অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু তার কাছে হার মেনেছে তার আপসীনতায়। কারণ জিয়া রহমানের মৃত্যুর পর অনেকে ডিগবাজি খেতে খেতে জাতীয় পার্টিতে গেছে, বিভিন্ন দল পরিবর্তন করেছে, সুযোগ নিয়েছে, কিন্তু তখন একে ওকে তাকে দিয়ে দল চালানোর চেষ্টা দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা করেছিলেন। কিন্তু সেইখানে বেগম খালেদা জিয়াকে না আনা পর্যন্ত দল স্থিতিশীল হয়নি, দল সঠিক নেতৃত্ব পায়নি এবং দল সঠিকভাবে পরিচালিত হয়নি। যেদিন থেকে বেগম খালেদা জিয়াকে চেয়ারপারসন করা হলো, সেদিন থেকেই দল একটা সঠিক নেতৃত্ব আসলো এবং এরশাদের বিরুদ্ধে আন্দোলন বলতে যে জিনিসটা উনি একবারে নিজে মাঠে নেবে 9টি বছর মাঠে থেকে উনি সেটা নেতৃত্ব দিয়েছেন। তাহলে অনেকে তৎকালীন সময়ে অনেকেই এর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের অংশগ্রহণ করেছে, তারা আমার দল করে না, কিন্তু বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বকে তারা রেসপেক্ট করে, তারা স্যালুট করে, তারা সমর্থন করে। তারা সবাই চেয়েছে বাংলাদেশের বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাক, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা, একমাত্র শেখ হাসিনা বাদ দিয়ে। তাহলে সেই প্রত্যাশাটাকে উপলব্ধি করতে পারলো না, বিনা ভোটে নিশিরাইতের
এবং ভোটারবিহীন নির্বাচনের সরকার প্রধান বলে নিজেই যে দাম্ভিকতা দেখিয়ে 15টা বছর জগদ্দল পাথরের মতো চেপে থাকলো, উপলব্ধি করতে পারলো না, করে ওনাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। পরিবার অধিকাংশ টাইমই তো পরিবার পরিজন ছাড়া উনি থেকেছেন। এবং দেখেন আজকে আরাফাত রহমান কোকোর কথা আমার মনে করতেই হয় যে আরাফাত রহমান কোকোকে ঠিক এইভাবে নির্বাসনে দিতে যে ছেলেটা মা ছাড়া, মায়ের দুইটা ছেলেই একবারে কলিজার টুকরা, মা ছাড়া দুটো ছেলে পৃথিবীতে বাবাকে দেখেছে, বড় হয়ে বাবার আদর স্নেহ ভালোবাসা পেয়েছে, এই পর্যায়ে দুটো বাচ্চা কিন্তু যেতে পারেনি। অকাল মৃত্যু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, অল্প বয়সে উনি শহীদ হলেন। তো সেই ছেলেটাকে নির্বাসনে দিল, এই যে প্যানিক, জীবনে তো কখনো একটা জিডিও খায়নি, জীবনে এরকম অশুভ পরিস্থিতির সম্মুখীন হতে হবে এটাও কখনো ভাবিনি। 111 সরকার যা করলো 111 সরকারের বাদবাকিটুকু শেখ হাসিনা যা করলো কোকোর সাথে, এবং কোকোকে তিলে তিলে পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দিল। আজকে কোকোর মৃত্যু কখনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না, এটা একটা অস্বাভাবিক মৃত্যু এবং এটাকে হত্যা বলা হয়। এটা কখনোই মৃত্যু আমি বলবো না, এটাকে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে। তাহলে দেখেন, একদিক দিয়ে পরিবার পরিজন বিচ্যুত, দ্বিতীয়ত দল পার্টির নেতাকর্মী সমর্থক কারোর সাথে সাক্ষাৎ করা বন্ধ, কারণ নির্বাহী আদেশে যেহেতু তার জামিন, নির্বাহী আদেশে জামিন। 111-এ অনেকে কোর্টের মাধ্যমে জামিন হয়েছে, পরবর্তী পর্যায়ে জামিন হয়েছে, কিন্তু তারা তো সব কিছু করেছে, চিকিৎসা করেছে, বিদেশে গেছে, রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছে, মিছিল করেছে, মিটিং করেছে, ভোট করেছে। শুধু ব্যতিক্রম বেগম খালেদা জিয়ার। মানুষের হিংসা, প্রতিহিংসা এবং জেলাসি কত যে নিচে নামতে পারে, তো সেইটা বেগম খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার আচরণ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষদর্শী, কত নির্মম, কত নিষ্ঠুর হলে, কত অশালীনভাবে ওনার হাসপাতালে থাকা নিয়েও কিন্তু উনি মন্তব্য করেছেন। তো এইটা আমাদের কাছে আজকে খুব আবেগের একটা দিন, যে বেগম খালেদা যে এতদিন পর তার একমাত্র জীবিত সন্তান যে তারেক রহমান সাহেবকে বুকে নিয়ে অন্তত পক্ষে সে আর এক ছেলের হারানোর যে কষ্টটা, যে বেদনাটা, সেইটা অন্তত পক্ষে সামাল দেওয়ার, কি আমার আরেকটা ছেলে আছে, এই যে একটা অভিব্যক্তি, মায়ের মাতৃত্বের যে অভিব্যক্তি, দীর্ঘদিন নিজের সন্তানকে কাছে না পাওয়ার যে পাওয়ার আনন্দটা, এটা উনি যতটুকু ওনারা দুজনে আনন্দিত হয়েছেন সেই পরিমাণের অনুসমানে হয়তো আমি আমার ভাষায় বর্ণনা করতে পারবো না। কিন্তু তারপরও আমি একজন মা হিসেবে আমি যেটা উপলব্ধি করি যে এইটা ঈদের আনন্দের চেয়ে অনেক বেশি আনন্দ, এবং এইটা আল্লাহর একটা অশেষ রহমত। এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করি প্রথম, যে বাংলাদেশের মানুষকে অবশেষে এই কাঙ্ক্ষিত একটা দিন অন্ততপক্ষে আল্লাহ উপহার দিল, যে আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গেল। এখন দেখেন 5 বছর আগে পাঠালে যে জিনিসটা তার অনেক ইজি ছিল চিকিৎসা শাস্ত্রে, 5 বছর পরে তার শরীরে তো অনেক ক্ষতি হলো, এবং এই ক্ষতিটা পূরণ কি 7 বছরের ক্ষতিপূরণ আদৌ কি সম্ভব? তারপরে যে প্রচেষ্টা করার একটা পথ পাওয়া গেল, এটাই শুকর আলহামদুলিল্লাহ আমরা এইখানে। এক, আর দ্বিতীয়ত তারেক রহমানের আশা এবং না আশা। দেখেন, আমি দলের নেতৃত্ব স্থানীয় সেই পর্যায়ের কোনো ব্যক্তি নই, এখানে মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য যারা, আমরা তো উনি যে নির্দেশ দেন সেই মাফিক আমরা চলি, আর ওনার সাথে সরাসরি যারা সার্বক্ষণিক সম্পৃক্ত তারাই হচ্ছে বলতে পারবেন যে তারেক রহমান বাংলাদেশের মাটিতে কখন আসছেন, কিভাবে আসবেন, কেমনভাবে আসবেন, এটা আমার কাছে না। তবে আমি একটা সাধারণ কর্মী হিসেবে তারেক রহমান বাংলাদেশের যে জায়গায় থাক, তার নেতৃত্বে জাতীয়তাবাদী দল একটা দলের একটা অংশও কিন্তু ভাঙতে পারেনি 15টা বছর জগদ্দল পাথরের সরকার। জগদ্দল পাথরের মধ্যে চেপে থাকা সরকারটা আমার দল ভাঙতে পারেনি। তারেক রহমান লন্ডন থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছে, তার নেতৃত্বে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছি, তার নেতৃত্বে আমরা সবকিছু করেছি। আমাদের কথা হচ্ছে তার দিক নির্দেশনা, তার নেতৃত্বই হচ্ছে বড় কথা। তবে তাকে নিরাপদ অবস্থায় আমরা বাংলাদেশে আনতে চাই, কারণ একটা সন্তানকে হত্যা করা হলো, রাষ্ট্রপতি জিয়া 30শে মে নিহত হলেন, হত্যাই করা হলো তাকে। আর অস্বাভাবিক কোনো পরিস্থিতির উদ্ভব এই পরিবারের প্রতি হোক, এটা আমি একজন সাধারণ সমর্থক কর্মী হিসেবে এটা আমার প্রত্যাশা না। এই জন্য একটা নিরাপদভাবেই সে আসুক, এটা আমরা চাই, কারণ আমরা তো তার কথায় অবিচল আস্থা রেখে চলছি, এখানে তো কোনো পার্থক্য হচ্ছে না আমাদের।
জি, ধন্যবাদ আপা। আপনার কাছে আবার ফিরে আসবো আমরা পরবর্তী টপিকে। সিফাত, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আমরা যেটা বলছিলাম আপার কথা থেকেও আসলো, এই যে গত ৫ বছরে আইনি মারপ্যাচে, আমি কিছুক্ষণ আগেও বলেছি যে এই মারপ্যাচের ইয়েতে বেগম খালেদা জিয়া উনি কিন্তু দেশ ত্যাগ করতে পারেননি, কিন্তু এই যে গণ অভ্যুত্থান যেটা ছাত্র জনতার ৫ই আগস্টের পরে এই পরিবর্তিত পরিস্থিতিটা, এটা কি আমরা বলবো যে এটার কারণে এই ছাত্র জনতার বিপ্লব এটাই কি সুফলটা বয়ে এনেছে কিনা, এটার রিজন কিনা, আপনি কি মনে করেন? আমি সেই প্রসঙ্গে আসবো, তার জি। আগে আমি আজকে যে পত্রপত্রিকায় যে ছবিগুলো দেখেছি সেগুলো দেখে আমার নিজের কিছু স্মৃতি আমি একটু বলতে চাই, আওড়াতে চাই। জি। আমি 8ই আগস্ট 2020 সালে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছিলাম আমার নিজের এলাকায়। কারণটা ছিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের যে নির্যাতন নিপীড়ন ছিল তার বিরুদ্ধে আমি কথা বলতাম, প্রতিবাদ জানাতাম। এছাড়াও আমি ছাত্র অধিকার পরিষদ সংগঠনটির সাথে জড়িত ছিলাম। ফলে আমার এলাকায় আমাকে নির্যাতন করে আমার এই ডান পা ভেঙে দেওয়া হয়। আমি এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি। ওই দিন থেকে এই যত ফ্যাসিবাদী আমলে যত বছর অতিবাহিত হয়েছে, আমি কিন্তু নিজের এলাকায় যেতে পারিনি, নিজের বাড়িতে যেতে পারিনি। এটা শুধুমাত্র আমার গল্প না, এটা বাংলাদেশে যারা গত এত বছর ধরে বিরোধী রাজনীতি করেছে তাদের প্রত্যেকের গল্পই কিন্তু প্রায় একই রকম। সেম টু সেম। এটা বিএনপির ক্ষেত্রে একই, জামাতের ক্ষেত্রে একই, এছাড়াও এগুলোর বাইরে অন্যান্য যে সকল রাজনৈতিক উদ্যোগের সাথে যারা জড়িত ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু একই। আপনি দেখবেন, আমি সাতক্ষীরার দিকে আমি একটা সার্ভে, হিউম্যান রাইটসের একটা সার্ভেতে গিয়েছিলাম। সেখানে আমি শুনেছি যে যাদেরকে নি ক্যাপিং করা হয়েছে, অর্থাৎ কেউ বিরোধী রাজনীতির সাথে জড়িত ছিল, এই কারণে তার পায়ে ধরে গুলি করে, হাঁটুতে গুলি করে তাকে নি ক্যাপিং করে তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। সেই লোকটার ইচ্ছা ছিল যে সে বড় হয়ে ফুটবলার হবে, ফুটবল খেলবে। সে এখনো রাত জেগে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রত্যেকটি ম্যাচ দেখে, আর সে আফসোস করে যে আমি তো আর ফুটবল খেলতে পারছি না। ফলে এই যে মানুষের মধ্য থেকে যে মানবিক মর্যাদা হরণ, মানুষের যে মানবিক মর্যাদা বলতে কিছু আছে, বিগত ফ্যাসিবাদী রেজিম সেটা আমাদেরকে একদম ভুলিয়ে দিয়েছিল। সামাজিক সম্প্রীতি বলতে যে একটা জিনিস আছে, সেটা কিন্তু তারা স্থায়িত্ব হতে দেয় নাই। আপনি দেখে থাকবেন যে কিছুদিন আগে ব্যারিস্টার আরমান, তিনিও কিন্তু গুম অবস্থা থেকে মুক্তি পেয়েছেন, এবং তিনিও তার ওয়াইফকে জড়িয়ে ধরেছেন, তার মাকে জড়িয়ে ধরেছেন। আমরা সেই আবেগ আপ্লুত ছবি কিন্তু আমরা দেখেছি ফেসবুকে। আজকে আমরা দেখেছি যে তারেক রহমান, তিনি তার মাকে, বেগম খালেদা জিয়াকে তিনি জড়িয়ে ধরেছেন, এবং এই যে আবেগের একটা মুহূর্ত, এটা আসলে মানবিক মর্যাদা যে পুনরুত্থিত হচ্ছে তার একটা চিত্র। আমরা বারবার বলেছি যে আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল তিনটা: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সামাজিক ন্যায় বিচার। এই মানবিক মর্যাদাকে শেখ হাসিনা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগ সে একদম ভুলিয়ে দিয়েছিল। যেমন বেগম খালেদা জিয়া সম্পর্কে, ডক্টর ইউনূস সম্পর্কে এত নিম্ন কিছু মন্তব্য করেছে যে টুপ করে পানিতে ফেলে দেওয়া। এগুলো তো আসলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না। এবং এর মাধ্যমে তারা কিন্তু সোশ্যাল যে ফ্যাব্রিকটা সোসাইটিতে থাকে সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে। যেমন আমাদের উপর যখন হামলা করেছে, তখন দেখা যাচ্ছে সোসাইটির অন্য যারা আছে তারা চিন্তা করলো, আচ্ছা ওরা তো ভালনারেবল, তাহলে ওদের সাথে এবং ওদের পরিবারের সাথে আমাদের একটা দূরত্ব রাখা হয়তো উচিত, নতুবা দূরত্ব যদি না রাখি তাহলে হয়তো আমিও ভালনারেবল হয়ে পড়বো। কিন্তু এই 24-এর যে অভ্যুত্থান, 24-এর অভ্যুত্থান কিন্তু একটা পুঞ্জীবিত ক্ষোভের। এত বছর ধরে যে নির্যাতন নিপীড়ন চলেছে, তারা সবাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ কর্তৃক যে মানুষরা, নাগরিকরা, বাংলাদেশের সাধারণ নাগরিকরা যে জিম্মি হয়েছিল, তারা এই মানবিক মর্যাদাকে পুনরুত্থিত করার যে একটা লড়াই, সেই লড়াই করেছে। এবং সেই লড়াইয়ের একটা অংশ হিসেবে ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিএনপি সহ, জামাত সহ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, অন্যান্য যত রাজনৈতিক মত, পক্ষ, দল, সবাই কিন্তু এক কাতারে, এক ছাদের নিচে এসে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে হটিয়েছে। এবং ছাত্ররা কিন্তু প্রথমেই তারা বেগম খালেদা জিয়া সহ আরও যারা যারা রাজবন্দী ছিল তাদের মুক্তির ব্যাপারে তারা কিন্তু একদম উচ্চকিত কণ্ঠে বলেছে। কারণ রাজনৈতিক যে সকল বন্দীরা ছিল তারা কিন্তু একটা প্রেরণা, তারা এত বছর ধরে রাজনৈতিক সংগ্রামগুলো চালিয়ে এসেছিল। তো তাদের প্রেরণাকে সমুন্নত রাখতে তারা যখনই অভ্যুত্থানে সংগঠিত করেছে এবং বিজয় অর্জিত হয়েছে, সাথে সাথেই তারা এই সকল রাজবন্দীকে মুক্তি দেওয়ার কথা বলেছিল। এবং আমরা সেই মানবিক মর্যাদা পুনরুত্থানের যে লড়াই, তার অংশ হিসেবে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়া তিনি আজকে লন্ডনে গিয়েছেন গতকাল, এবং সেখানে তারেক রহমানের সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছে, এবং তাদের যে আবেগের একটি সময় আমরা দেখতে পেয়েছি। এটা আসলে এভাবে আস্তে আস্তে আমাদেরকে একই সাথে এটাও প্লেজ করতে হবে ভবিষ্যতে যাতে আমরা এই ধরনের কোনো
ফ্যাসিবাদী কালা কানুনের মধ্যে, ফ্যাসিবাদী সময়ের মধ্যে Repetition টা যেন না হয়। অতিবাহিত যাতে আমাদের না হয়, এই ধরনের কোনো ঘটনা যাতে রিপিটেশন যাতে আর না হয়, আর কোনো মা যেন তার ছেলের কাছ থেকে দূরে না থাকে, আর কোনো বোন যেন তার ভাইয়ের কাছ থেকে দূরে না থাকে, এই জিনিসটা যেন আমাদের কাছে এনশিওর হয়, এই সোসাইটিতে, এই পলিটিক্যাল স্ফিয়ারে যাতে এটা স্টাবলিশড হয়। অ্যাবসলিউটলি। দর্শক, এনটিভিতে চলছে এফআইসি ব্যাংক নিবেদিত সংবাদ প্রতিদিন অনুষ্ঠান। আপা, আমরা আলোচনায় ফিরছি। আজকে বিএনপি মহাসচিব উনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা অভিযোগ দাখিল করেছেন, যেখানে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের 2200 মানে 2276 জন নেতাকর্মীকে 2008 থেকে 5ই আগস্ট পর্যন্ত সময়কালে ক্রস ফায়ারে নিহত হত্যা দেখানো হয়েছে, এবং 153 জন, এটারও একটা তালিকা এসেছে, তাদেরকে গুমের এই অভিযোগটা দাখিল করেছে, যার মধ্যে কয়েকজন কিন্তু ফিরে এসেছেন, বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই যে এত বড় একটা সংখ্যা, আমি একটু জানতে চাচ্ছি যে এটা এখন এই যে দাখিল করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এটা এর আগে কি, আপনি তো একজন অ্যাডভোকেট, আমি ওই সাইড থেকে একটু জানতে যাবো আপনার মন্তব্য, যে এটার কি কোনো মামলা বা কোনো ধরনের জিডি, আপনি তখন বলছিলেন আপা যে জিডি করা হয়েছিল কিনা, কি ধরনের পদক্ষেপ নেওয়া এখানে যে হয়েছিল? ব্যাপারটা হচ্ছে কি, যে গুম যারা হয়েছে, গুমের ক্ষেত্রে আইনগত আশ্রয় নেওয়ার কোনো সুযোগ সুবিধা বন্দোবস্ত প্রথমত ছিল না, মানে আইনি কোনো আইনি এটা না। এক। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে একটা জিডি, তো জিডিটাও তখন থানা নেয় নাই, পরিবারের লোকেরা থানা ইয়েতে গেলেও এমন ভয়ভীতি দেখিয়েছে যে মানে যে জিডি করতে আসবে তাকে গুম করে ফেলবো, এরকম পরিস্থিতি। আমার চাঁপাইনবাবগঞ্জ জেলায় সদর আসনেই, মানে আমার হাজব্যান্ডের যে নির্বাচনী এলাকায়, এখানে অনেকেই গুম হয়েছে, অনেকে গুম হয়েছে, ক্রস ফায়ার অনেকে হয়েছে, এবং আমরা খুব নির্মম নিষ্ঠুর অত্যাচারের সম্মুখীন হয়েছি। বিশেষ করে 5ই জানুয়ারি 2014 নির্বাচন পরবর্তী যে আমরা আন্দোলনটা সর্বদলীয়ভাবে আমরা করেছি, সেখানে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তো তখন তো আমরা কিছু করতেই পারিনি। শুধু তাই না, তারা এলাকা ছাড়া, ঢাকা শহরে তারা এসে কেউ কালায় রুটির বানানোর কারিগর হিসেবে ফুটপাতে রুটি বিক্রি করে খাইছে, অনেকে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি কাজ করতে বিভিন্ন দেশের ভিতরে ব্যবস্থা করছে, মহিলা মানুষরা বাড়িতে পর্যন্ত থাকতে পারেনি। আমার নিজস্ব বসবাস করা আমার শ্বশুরবাড়ি, যেটা রানীহাট ইউনিয়ন, ওইখানে আওয়ামী লীগ এমপিরও বাসা ওই ইউনিয়নে, মহিলা মানুষরা বাসায় থাকতে পারতো না আওয়ামী লীগ ছাড়া। মানে যাকে মারছে, ছেলেকে ক্রস ফায়ারে দিচ্ছে, মিথ্যা মামলায় সবাইকে দিচ্ছে, তারপরে স্পেশালভাবে নিয়ে যে দ্রুত বিচার আদালতে মামলা করে তড়িৎ গতিতে যাবজ্জীবন সাজা দিয়ে দিচ্ছে, তাতেও শান্তি হয় না একটা পরিবারের। তারপরে আবার মহিলাদের প্রতি আক্রমণ, লুটপাট, গরু ছাগল হাঁস মুরগি টেনে নিয়ে চলে আসতেছে। এরকম পরিস্থিতিতে গুম পরিবাররা তৎকালীন সময়ে একটা জিডি পর্যন্ত কোথাও করে আইনের যে একটা আশ্রয় নেবে, সেটা কিন্তু করতে পারেনি। দেখেন, 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে যে হত্যা করা হলো, জিডি সম্ভবত একটা করতে পেরেছিল, সেই জিডিটাকে পরে টেনে নিয়ে এসে আইনের আশ্রয় নিয়ে সেটা ইনডেমনিটি তো বাতিল করলো, সেটা একটা অন্য জিনিস, কিন্তু তারপর একটা জিডি কিন্তু অপমৃত্যুর হয়েছিল, করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা ওয়াজেদের আমলে এত নিষ্ঠুর এবং এত পৈশাচিক এই মহিলা, যে গুম সে করছে, কোনো এভিডেন্স যাতে কেউ না চাইতে পারে, সন্ধান যাতে পরিবার চাইতে না পারে, যে চাবে তাকে গুম করা হবে, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি গোটা বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে। আজকে আপনি ইলিয়াস আলীকে কি বলবেন? গুম বলবেন, হত্যা বলবেন, অপহৃত বলবেন, কি বলবেন বলেন? অথচ তার ওয়াইফ যখন গেছে দেখা করতে, কি একটা বাজে মহিলা শেখ হাসিনা ওয়াজেদ, যে হ্যাঁ দেখছি অমক করছে, তা বলছে, অথচ সুপরিকল্পিত হত্যা। ইলিয়াস আলীকে গুম করে অপহরণ করে সুপরিকল্পিত হত্যা করছে। তার মৃত্যুর দিনটা কবে পরিবার আজকে জানে না, পরিবার কবে মৃত্যুর দিবস পালন করবে এটাও তারা আজকে বলতে পারে না। এবং পরিবারের ধরেন সয় সম্পত্তি, একটা পরবর্তী ঔরস যারা, পরবর্তী প্রজন্ম যারা, বংশধর যারা, তাদের পূর্বের সম্পত্তির মালিক হতে গেলেও যে বাবার একটা ডেথ সার্টিফিকেট নিয়ে লোয়ার কোর্টে, নিম্ন আদালতে একটা মামলা দায়ের করে ওয়ারিশন সার্টিফিকেট যে দেখাতে হবে যে আমরা অমকের, তো মৃত্যুর দিন যদি নির্ধারিত না থাকে, ইলিয়াস আলীর পরিবার আজকে তার রেখে যাওয়া সম্পত্তি ভোগ করার ক্ষেত্রে আইনগতভাবে কতটুকু বৈধ সুযোগ সুবিধা পাবে, এটা চিন্তা করেন। কি লোমহর্ষক ব্যাপার। সালাউদ্দিন সাহেবের ড্রাফট প্রচণ্ড ভালো, কারণ সে জুডিশিয়ারিতে উনি ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এলএলএম এ পাস, এবং উনি একটা মেধাবী ছাত্র ছিল। তাকে যেভাবে বাংলাদেশের সীমান্ত থেকে পার করে নিয়ে গেল, নিয়ে যে ওখানে ওইভাবে রাস্তাঘাটে ফেলে দিল, আবার বলছে যে আমরা নাকি গুলশান অফিসের ময়লা ডাস্টবিনের থেকে আমরা পাচার করে দিছি। তাই এই যে সালাউদ্দিন সাহেবের পরিবার, তার স্ত্রী বলেন, হাসিনা সালাউদ্দিন, তার সন্তানেরা বলেন, বাবা বেঁচে থাকার পরও বাবা সান্নিধ্য পেল না।
বাবার আদর পেল না, এই যে প্রাচীর তুলে দিল শেখ হাসিনা ওয়াজেদ, এটার পাপের প্রায়শ্চিত্ত তার জীবন থাকা অবস্থায় যাতে করে এবং বাংলাদেশের 18 কোটি মানুষ সেটা উপলব্ধি করে এবং নিজের চোখে দেখতে পারে। এতগুলো পরিবারকে সে যে জ্বালা যন্ত্রের ভিতর ফেললো। এখন দেখবেন এই সরকারের পতনের পর গুম পরিবাররা মামলার আশ্রয় নিতে যাচ্ছে, কিন্তু কোনো থানায় কিন্তু মামলা নিচ্ছে না। এটাই বলতে নিচ্ছে চাচ্ছেন যে না। এখন কি আপা এই বিচার আবার প্রক্রিয়া আপনি জানেন দীর্ঘসূত্রিতার কোনো আশঙ্কা আছে কিনা? ক্রস ফায়ারের যে ব্যাপারটা, জি। আমার এলাকাতে ক্রস ফায়ার করছে যেই ছেলেকে, সেই ছেলেকে ক্রস ফায়ার করে মেরে ফেলে দিয়ে পুলিশ নিজে বাদী হয়ে অপমৃত্যুর মামলা করছে এবং সেই মামলাটা সাক্ষ্য পর্যায়ে চলে যাচ্ছে, সাক্ষ্য পর্যায়ে। তাহলে আজকে আমি সুযোগ পাইছি, আমি ক্রস ফায়ারের কারা কারা তখন প্রশাসনিক দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে আমি যখন মামলা দায়ের করব, তখন আইনগতভাবে ম্যাজিস্ট্রেট বলেন, জজ বলেন যে জটিলতার সম্মুখীন হচ্ছে যে সেম মেরিটের সেম ঘটনাকে কেন্দ্র করে পুলিশবাদী মামলাটা চলে গেছে হচ্ছে ট্রায়ালে, আর এখন আর একটা মামলার সূত্র আসতেছে অরিজিনালি এফআইআর যেটা হবে। তাহলে তখন সেটা কিভাবে কি করবে? যদিও আমরা সিআরপিসি দেখে আইনের যারা সিনিয়র আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা আইনের আশ্রয় নিয়েছি, সেগুলাতে ধারা এবং সেকশন উল্লেখ করে করে যে এখানে এটা করা যায় এভাবে দেখেন ফার্দার ইনভেস্টিগেশন দিয়ে। কারণ 21শে আগস্ট আমাদের কাছে শিখাই দিয়ে গেছে যে 21শে আগস্ট কিভাবে কাহার আকন্দকে আপনার হচ্ছে একটা রিটায়ার্ড পার্সনকে চাকরিতে পুনর্বহাল করে মন মতো একটা হচ্ছে জুডিশিয়ারি তদন্ত, জুডিশিয়ারি তো না, পুলিশে তদন্ত শুরু করলো এবং তদন্ত শুরু করে সেটাতে ফাঁসি টাসি কত কি দিয়ে দিল। এটা তো আমাদের চোখের সামনে উনি ঘটনা ঘটালেন। তাহলে 14 বছর আগে শেখ হাসিনা যদি কাহার আকন্দকে দিয়ে 21শে আগস্টের ঘটনার এইভাবে তদন্ত করতে পারে, 14 বছর পরে বর্তমান প্রশাসন কেন পারবে না? এটা তো একটা এক্সাম্পল, তাই না? 21শে আগস্ট এগুলো আমরা দেখিয়েছি, দেখে যাই হোক আমরা হয়তো লেগে থেকেছি। আমি ওই জায়গার মানুষ, আমি ওই জায়গার নেতৃত্ব দিই, আমার হাজব্যান্ড ওই জায়গার এমপি, লেগে থেকে আমার হাইকোর্টের অনেক সিনিয়রদের সাথে আলাপ আলোচনা করে একটা পথঘাট বাইর করছি, কিন্তু সবার পক্ষে তো এটা সম্ভবপর না। এই সুযোগটা কি সবাই পাবে? এই লেগে থাকাটার সাহায্য করার কি সবাই পাবে? উকিলের দরবারে গেলেই তো পরামর্শ নিতে গেলে আগে ফি দাও। তাহলে এই মানুষগুলো দলের জন্য নিবেদিত, পার্টির জন্য নিবেদিত, রাজপথে জীবন দেওয়ার জন্য খুব একটা সাহসী মানুষ, কিন্তু টাকা পয়সার সামর্থ্য তো তার নাই থাকতে পারে। তো এই জন্য এটা একটা জটিল আকারই ধারণ করলো এবং জটিলতার ভিতরে এটা থেকে গেল। আলটিমেটলি এই পরিবারগুলো কোনোদিন সুবিচার পাবে কিনা, প্রকৃত তদন্ত হবে কিনা। তারপর আপনি যাই বলেন, এক পুলিশ অপকর্ম করে গেছে, পরের পুলিশ এসে ওই পুলিশের এগেনস্টে কলম ধরতে ওদের অনেক ব্যথা, ওদের অনেক কষ্ট, এবং ওরা ওই কারা হচ্ছে নতুন করে মামলা করতেছে এগুলো কিন্তু তারা আমলের ইচ্ছে, আমলে নিয়ে তাদেরকে তাদের যে এজেন্সি আছে সবাই কিন্তু অ্যাগ্রেসিভ দেখা যাচ্ছে ওই মানুষগুলো সম্পর্কে এখনও বর্তমানেও। আমি নিজে সেটার প্রত্যক্ষদর্শী এবং আমি আমার নিজের এলাকার কিছু ঘটনা নিয়ে, আমি বাস্তব জ্ঞান নিয়ে, বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমি বলতেছি। তো সেই ক্ষেত্রে ধরেন চলে গেল খুব নিষ্ঠুর নির্মম পরিবেশের মাধ্যম দিয়ে, আদৌ এদেরকে আইনিভাবে সহায়তা দিয়ে কবে এই পরিবারগুলো বিচার পাবে এটা অনিশ্চিত। আগামী বলে দেবে ভবিষ্যৎ যে আসলে এদের শেষ কোথায়। জি সিফাত, আপনার কাছে যাব একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে। আপনারা যে 15ই আগস্টের যে মধ্যে 15ই জানুয়ারির মধ্যে যে আপনারা জুলাই বিপ্লবে যে ঘোষণাপত্রটা দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছেন, এটা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওখানে না, আমার প্রশ্ন হচ্ছে 5ই আগস্টের পরে 4 মাস হয়ে গেছে, তাহলে ওই ঘোষণাপত্রটা দেওয়ার জন্য আপনারা যে ডিসিশনটা নিলেন ওটা ডিসেম্বরের শেষে এসে আপনারা নিলেন, এই দীর্ঘসূত্রিতার কোনো মানে রিজনটা কি হতে পারে? যে আমি আপনার প্রশ্নেই আসব। আমি আপা যে কথাটা বলেছেন সেখান থেকে আরেকটু সূত্র নিয়ে কথা বলতে চাই। যে আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের বিভিন্ন স্থানে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদের বিভিন্ন দোসররা বসে আছে। তো এই কারণে আমরা বারবার বলি যে আমরা কেবলমাত্র শেখ হাসিনার পতন চেয়েছি, এরকম ব্যাপারটা এরকম না, বরং 3রা আগস্টের এক দফার দাবিতে, তখন এক দফা বলতে লোকজন বুঝেছে যে শুধুমাত্র হাসিনার পতন না, বরং পুরো ফ্যাসিবাদী যত কল কাবজা আছে, ফ্যাসিবাদী যত ইনস্ট্রুমেন্ট আছে, উপাদান আছে, সকল সিস্টেমকে একদম বিনাশ করে দিতে হবে, বিলোপ করে দিতে হবে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে। এখন একটা আসলে আমরা অভূতপূর্ব সিচুয়েশন আমরা এখন দাঁড়িয়ে আছি।
যেখানে সরকার যদিও একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে, যেখানে রাজনৈতিক দল এবং পক্ষগুলোর একটা কনসেনসাসও ছিল, কিন্তু আবার যে রাষ্ট্র যেটাকে আমরা বলি, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, সেখানে আমরা এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। অভ্যুত্থানের স্পিরিটকে লালনকারী বা অভ্যুত্থানের চেতনাকে লালনকারী, সমুন্নত করবে, এই ধরনের তেমন কোনো তোড়জোড় আমরা দেখতে পাচ্ছি না। ফলে রাষ্ট্র এবং সরকারের মধ্যে যে একটা স্পষ্টত বিভাজন, যেটাকে আমরা আদর্শিক ঠিক বলা ঠিক হবে না, বাট বলতে হচ্ছে একটা স্পষ্ট বিভাজন রেখা আমরা দেখতে পাচ্ছি আর কি। আর আপনি যেটা বললেন জুলাই প্রোক্লেমেশনের দাবি নিয়ে, আমরা 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু এই যে একটা দীর্ঘসূত্রিতার কথা বলেছেন, ছাত্ররা আসলে অপেক্ষা করেছিল, ছাত্ররা অপেক্ষা করেছে, ছাত্র জনতা যারা মাঠে ফোর্স ছিল তারা অপেক্ষা করেছে কখন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে, সমন্বিত উদ্যোগে সরকারের পক্ষ থেকে এরকম একটা প্রোক্লেমেশন আসবে। কারণ প্রোক্লেমেশন তো এটা দিন শেষে একটা লিগ্যাল ডকুমেন্ট, একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট। সো এটা আসলে বলবৎ করার বিষয়, এনফোর্স করার বিষয়। তো সেক্ষেত্রে রাজনৈতিক দল পক্ষগুলোর একটা যে ঐক্যমত্য বা সেটার পক্ষে যে একটা কনসেনসাস, সেটা থাকা কিন্তু জরুরি। অবশ্যই করার জন্য আপনারা ওয়েট অবশ্যই যদি সেটা না হয় তো তাহলে এনফোর্স করা যাবে না। তো ইন দ্যাট কেস তারা ওয়েট করেছে, কিন্তু যখন তারা দেখলো যে না আসলে এটা সরকারের পক্ষ থেকে কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না, কোনো কার্যকরী উদ্যোগ দেখা যাচ্ছে না, এবং এক্স্যাক্টলি ওনারা বলেছেন যে কোনো ধরনের দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। তো ফলে তারা আসলে 31 জানুয়ারিতে প্রথমে ঘোষণা করেছে তারা প্রোক্লেমেশনটা ঘোষণা করবে। পরবর্তীতে যখন সরকারের অন্তর্বর্তীকালীন সরকার থেকে উদ্যোগ গ্রহণ করা হলো, তখন তারা সরকারকে বলেছে ওকে তাহলে আপনারা এটা করেন, বাট এটার একটা টাইম তারা সেট করে দিল যে এত তারিখের মধ্যে, কারণ সেটা তো আমরা অনির্দিষ্টকালের জন্য বসে থাকতে পারি না যে কখন আসবে। আর যেটা সময়ের কথা বললেন, আসলে এখানে সময় ইস্যু না, প্রোক্লেমেশন ঘোষণা করার মাধ্যমে কিন্তু এটাকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া যায়। আপা আইনের লোক, আইনজীবী, উনি এটা আরো ভালো বুঝেন, এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট কিন্তু দেওয়া যায়। সো যেমন আমরা মুক্তিযুদ্ধের আমাদের স্বাধীনতার যে ঘোষণা সেটি হয়েছিল 26শে মার্চে, কিন্তু আমরা যখন একটা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করেছিলাম সেটা কিন্তু 26শে মার্চে হয়নি, সেটা এপ্রিলে হয়েছিল। সো সেখানে কিন্তু একটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছিল, যেটা দিয়ে পূর্বতন যতগুলো কাজ ছিল সেগুলোর একটা বৈধতা আরোপ করা হয়েছিল। সো প্রোক্লেমেশন প্রশ্নে যে 5ই আগস্ট কেন আসলো না বা 8ই আগস্ট কেন আসলো না, মানে এটা বলার না আসলে সুযোগটা নাই। আপনি যখন একটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিবেন একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, সেক্ষেত্রে এই সুযোগটা আর নাই। আর আরেকটা যে বিষয়, প্রোক্লেমেশন যে শুধুমাত্র একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট, আমি ব্যাপারটাকে এভাবে দেখছি না। এটা অ্যাট দ্য সেম টাইম একটা পলিটিক্যাল একটা ইনস্ট্রুমেন্ট এবং একটা সোশ্যাল কন্ট্রাক্ট বিটুইন দি পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড দ্য স্টেট অ্যান্ড সিটিজেন, আরও আমার অনেক লোকজন আছে যে এখানে সোশ্যাল কন্ট্রাক্টটাতে একমত হওয়া সবাই, যে আমরা ইতিপূর্বে যা যা কিছু অবজার্ভ করেছি, বাংলাদেশের ইতিপূর্বের যে ব্যবস্থাগুলো আমরা অবজার্ভ করেছি, সেটা 72-এর বন্দোবস্ত হোক কিংবা আমরা 1-11 যেটা আমরা বলি 1-11 বন্দোবস্ত হোক, এই কোনো কিছুকে, এই কোনো সিস্টেমকে যাতে আর ভবিষ্যতে অ্যাডপ্ট করা না হয়, বরং আমরা যাতে একটা নিউ সিস্টেম পাই যেখানে জনগণের জন্য মানবাধিকার নিশ্চিত হবে, জনগণের মানবিক যে অধিকার সেটি, মানবিক যে মর্যাদা সেটি নিশ্চিত হবে, তাদের গণতন্ত্র নিশ্চিত হবে। এইটা সবার মাঝে, ইনক্লুডিং পলিটিক্যাল পার্টিস, সবার মাঝে একটা ঐক্যমত্য থাকতে হবে। যে এই ঐক্যমত্যের ভিত্তিতে আপনাকে একটু আমার ইন্টারাপ্ট করতে হলো, কারণ আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। সেটা আজকে বিএনপি মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, যেটা উনি বলেছেন যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর সবাই ঐক্যের জায়গায় থাকতে পারছেন না। উনি এটা কিন্তু একটা মন্তব্য করেছেন। তো কাদের কথা আসলে উনি বলেছেন আপনার মনে হয়, যে কারা এই প্রতিযোগিতাটা করছে? আমি দুজনের মন্তব্যই চাবো। সিফাত, আপনি যদি একটু বলেন। এখানে আসলে রাজনৈতিক যতগুলো দল আছে, উদ্যোগ আছে, সবাইকে আমরা বারবার বলছি একটা ঐক্যমত্যের ভিত্তিতে এখানে আমরা এগোতে হবে। এই সরকার কেবলমাত্র যে ছাত্রদের সরকার, ব্যাপারটা এমন না। এই সরকার আসলে, যেমনটা তারেক রহমানও বলেছেন, কিন্তু কিছুদিন আগেই বলেছেন যে এটা এই সরকারকে কোনোভাবে ফেল হতে দেওয়া যাবে না, কারণ এটা একটা অভ্যুত্থানের সরকার। এই সরকার ফেল হওয়া মানে আমাদের অভ্যুত্থান ফেল হওয়া, এবং হাসিনা এবং তাদের যে মদতপুষ্ট যারা, তাদের কাছে একটা সুযোগ চলে আসা বলার জন্য যে ওই যে আমরা অভ্যুত্থানের সময় তারা বারবার বলতো বিকল্প তো কেউ নাই, বিকল্প তো কেউ নাই, কিন্তু জেনজি আবার বারবার বলেছে বিকল্পকে তুমি, আমি, আমরা সবাই তো বিকল্প। তা আমি মনে করি যে আমাদের সবার এই জাতীয় ঐক্যটা বজায় রাখা উচিত, দেশের স্বার্থে, অভ্যুত্থানের স্বার্থে, জনগণের স্বার্থে, যাতে করে কোনো ফ্যাসিবাদী শক্তি এসে আবার বলতে না পারে যে বিকল্পকে। আপা, আপনি যদি একটু লাস্ট লাইন একটু অ্যাড করেন, যে জাতীয় ঐক্য বজায় রাখার বিষয়টা, মানে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনের চেয়ে প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের। কারণ তারা এক একটা বিষয়ভিত্তিক এক্সপার্ট হতে পারে, যে কেউ নদী গবেষণা করছে, কেউ প্রাকৃতিক দূষণ নিয়ে কাজ করছে, কেউ গ্রামীণ ব্যাংক নিয়ে কাজ করছে,
কেউ ল ডিপার্টমেন্টের টিচার, সেটা বিষয়ভিত্তিক, কে অধিকারের কয়টা গুণ খুম হলো সেটা তথ্য নিয়ে গবেষণা করছে, বিষয়ভিত্তিক। কিন্তু রাষ্ট্র হচ্ছে সকল বিষয়ের সমন্বয় একটা জিনিস। এইখানে আমি তো একটু অবাকই হয়ে গেলাম যে ইনারা এতদিন থেকে 111 ঘাদানিক থেকে শুরু করে আবার বিরোধী দলের উপর 14 বছরের নির্যাতন, তার নির্যাতনের কারীদের পক্ষে, নির্যাতনকারীদের বিপক্ষে অবস্থান এবং যারা নির্যাতিত হচ্ছে তাদের পক্ষে অবস্থান। তো এদের আমি মনে করছিলাম একটা ফ্রেমওয়ার্ক আছে যে আমরা যদি কখনো এটার পরিবর্তন করতে পারি তাহলে এই জিনিসগুলো আমরা সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে করে বাংলাদেশের সব কিছুতে একবারে প্রশাসনিক দুর্নীতি, দুর্বৃত্তায়ন থেকে রাজনৈতিক দলগুলোর সংস্কার থেকে শুরু করে নির্বাচন কমিশন, আইন, বিচার বিভাগ এবং শাসন বিভাগের ব্যাপক সংস্কারের ভিত্তিতে মানুষের একটা মোটিভ চেঞ্জ এবং পরিবর্তনের যে তাগিদটা অন্তর থেকে আমরা প্রত্যেকেই যদি উপলব্ধি করি, এরকম একটা কিছু এজেন্ডা ইনাদের আছে। কিন্তু আমি 5 মাসে অবাক হয়ে গেলাম যে ইনাদের নড়া চড়া উঠা বসা 24 ঘন্টা কি করে এটা আমি বুঝে পাই না, এবং এর কোনো আলামত আমি কিছু খুঁজে পাচ্ছি না। এবং তাদের যে পরিকল্পনাবিহীনভাবে তারা আসলো না, তারা পরিকল্পনা আসলে আছে কবে কার্যকর করবে, দীর্ঘমেয়াদী করবে, দীর্ঘসূত্রিতা করবে, এটাও কিন্তু মানুষের কাছে এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এরকম করতে গেলে যে স্পিরিটের মাধ্যমে আসলো, 15 বছর ত্যাগ, তিতিক্ষা এবং আত্মহুতি, যে গণবিপ্লব, গণজোয়ার, ছাত্র জনতার যে বিপ্লব, সাধারণ মানুষ তার সন্তানকে উৎসর্গ করছে বাচ্চার জন্য এসে, যে আজকে 5টা বাচ্চা হয় না, আমার একটা বাচ্চা, আমি উৎসর্গ করলাম, তারপর দেখতে আসছি বাচ্চাটা ভালো আছে কিনা, বাবা হিসেবে, মা হিসেবে, এই যে আকুতি, এই যে অভিব্যক্তি, এই যে অনুভূতি, এইটা তো বুমেরাং হয়ে যাবে। এইরকম ভাবে ওই কচ্ছপের গতিতে যদি হাঁটা চলা করে, কচ্ছপের গতিতে আন্দোলন হয়নি, আন্দোলন স্পিড দিয়ে হয়েছে। ইনাদেরকে কচ্ছপের গতিতে দূরের কথা, পারলে শ্রীগালের গতিতে আগাতে হবে এবং সংস্কার করতে হবে। ধূর্ত শ্রীগাল যেভাবে কানিং হয়ে সবকিছু দেখে লাফায় পড়ে, ওইভাবে কাজটা করতে হবে। তাহলে মানুষের প্রত্যাশাটা পূরণের একটা পথ খুঁজে পাবে। এদের নিন্দিত হওয়ার সুযোগ আছে, নন্দিত হওয়ারও আছে, মহান হওয়ারও আছে, নিজেকে ধ্বংস করারও আছে। আমি চাই এই বিপ্লব, এই আত্মাহুতি, এই রক্তপাত, এই ত্যাগ, এই স্যাক্রিফাইস যথার্থ মূল্যায়িত এরা করুক, এবং মানুষ যেটা চাইছে জবাবদিহিতা বা সংস্কার সহ জবাবদিহিতা, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন, সেইটা তারা উপহার দেবে। দেশের মানুষ স্যালুট দিবে তাদের। ধন্যবাদ। ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকবে, না হয় বিপরীতটাই ঘটবে। জি, ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপি আপা এবং জনাব সালেউদ্দিন সিফাত, আপনাদের দুজনকে এত সুন্দর একটি আলোচনার জন্য এবং স্টুডিওতে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন এফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।